বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধুরা, আমি আমার লাইফের যে আলোচনাগুলো আপনাদের সামনে করে থাকি ভিডিওর মাধ্যমে, আমার ইউটিউব ও ফেসবুকে আপনারা দেখেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আরেকটি যুদ্ধের গল্প নিয়ে আসছি, কীভাবে সেই যুদ্ধটা করছিলাম। আশা করি সবাই মনোযোগে দেখবেন বা শুনবেন। বিসমিল্লাহ। আমি তেলিখালি আমাদের একটা ক্যাম্প করে দিল ওই গারো বাড়িতে। বর্ডার দিয়ে বাড়িঘর খালি ছিল, একটা পাহাড়ের উপরে একটা বাড়িতে ঘর ক্যাম্প করে দিল। ওখানে আমরা একটা প্লাটুন ছিলাম, তো দেখা গেল যে সকালবেলায় ভিতর দিকে বাজার বসে, একটা ভারতের ভিতরে বাজার। আমাদের তো বাজার টাজার কিছু করতে হয়, যদিও রেশন সব দিয়ে আর্মি রেশনগুলো দিয়ে যায়, তো আমাদের নিজেদের চাহিদা মতো কিছু খাবার টাবার কিনে আনি আমরা। আমাদের অনেকেই বাজারে গেছে। আমরা এই 10-15 জন ছিলাম ক্যাম্পে, 15 জনের মতো ছিলাম। সকালে আপনার 9:30টার দিকে একজন সুবেদার, সে সাইকেল যুগে আসছে ভারতের সেনাবাহিনীর বিএসএফ, যেখান থেকে আসছে। আমরা যে জায়গাটায় অবস্থান করতেছিলাম, আমাদের ক্যাম্পটা যেখানে ছিল, এখান থেকে 1.5 কিলো পূর্বে ছিল ওনাদের ক্যাম্পটা, বিএসএফ ক্যাম্প। বা ওই ক্যাম্পের পাশে আবার একটা শরণার্থী ক্যাম্প ছিল। শরণার্থী বাংলাদেশ থেকে যারা গেছে বুঝি, শরণার্থী, এদের একটা ক্যাম্প ছিল বিরাট বড়, ভারতের ভিতরে। ওখানে এই যে তেলিখালি আমাদের কাউন্টার যাদের সামনে আমাদের ক্যাম্প করে দিল, এরা কী হচ্ছে, ওদিক থেকে ভিতর দিয়ে মাস্ক করে সকালে সেই যে শরণার্থী ক্যাম্প, সেই শরণার্থী ক্যাম্পের এখানে গিয়ে তারা গুলি শুরু করছে, মানে অ্যাটাক শুরু করছে। ভারতের সীমান্তের ভিতর দিকে গেছে, পাহাড়ের উপরে ঢুকে গেছে। মানে বিএসএফদের তো ওই গুলি করার অর্ডার নাই, কী করবে? সুবেদার সাহেব সাইকেল নিয়ে তাড়াতাড়ি আমাদের কাছে আসছে, দৌড়ে আমাদের ক্যাম্পে আসছে পরে বললো যে এখানে কেতনা আদমি হয়। তো আমরা বললাম যে 1 প্লাটুন আদমি হয়। আমি কাহা গিয়া? বাজার করতে গেছে বললাম। তো এখন কয়জন আছো? আমরা বললাম যে 14 জন আছি। এখন তাড়াতাড়ি অস্ত্র নিয়ে আমার সাথে চলো। কোথায়? অমুক জায়গায় গুলি আওয়াজ পেতেছ, পাকিস্তানিরা ভারতের ভিতরে ঢুকে গেছে গুলি করতে। ওটা আবার তাদের এই বিএসএফদের নিষেধ ছিল গুলি করা, তখন তাদের কোনো অর্ডার ছিল না, যার জন্য তারা আমাদেরকে ডাইকে নিয়ে দিল। আমরা রেডিও তাড়াতাড়ি অস্ত্র নিয়ে মার্চ করলাম। 1.5 কিলো জায়গা যাইতেও তো প্রায় আধা ঘন্টার বেশি লেগে যায়, 40 মিনিটের মতো লেগে যায়। 1.5 কিলো জায়গা গেছি। এইগুলা ভারত এই আউন্স তা দূর পাওয়া যায় না, কিন্তু ওরা গুলি করতেছে। এখন মনে করেন আমরা গেলাম, যাওয়ার পরে ওই সুবেদার আমাদের পিছনে দাঁড়িয়ে হয়েছে। ডাইরেক্ট যে দিক থেকে ওরা যে জায়গাতে পাহাড়ের উপরে উঠে ইন্ডিয়ায় যে জায়গাতে গুলি করতেছে, অনেক শরণার্থীরা ওই গড়বাড়ি ফালাইতে ওদেরকে আর ভিতর দিকে সরাই নিছে। ওরা এই বিএসএফরা বলছে আপনার ওই গড়বাড়ি থেকে আমরা সবাই আরও ভিতর দিকে পাহাড়ে একটা নিচে গিয়া বসে থাকেন সবাই। পাহাড়ের জন্য পাহাড়ের অপোজিটে গিয়ে নিচে থাকেন, গুলি যেন আপনাদের কাছে না লাগে শরীরে। এইভাবে তা আমাদেরকে নিয়ে দেখা দিচ্ছিল, এই যে এই সোজা দাও, একদম ওদের কাছাকাছি গিয়ে এরপর গুলি করবে, আর গুলি করবে না। তা আমরা জঙ্গল আস্তে 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 অ্যাডভান্স করতেছি। ওরা তো পাহাড়ের উপর উঠছে, তা আমরা আমাদের পাহাড়ের নিচে দিয়ে আমরা মার্চ করতেছি। গুলি যারা করতেছে গাছের ভিতরে লাগে, মানে
টক আওয়াজ হইতেছে, গাছে লাগে গুলি, পাতা লাগতেছে, পাতা ছিঁড়ে পড়ে, এত গুলি করতেছে তারা। আমরা সাহসের সাথে ইনশাল্লাহ সামনের দিকে আগে গেলাম। আগে একদম কাছাকাছি গেলাম গিয়া ধান ক্ষেত ছিল নিচে, একটু একটু পানি, পেক্কা ধান ক্ষেত, এইটার ভিতরে আমরা ঢুকলাম। আমাদের বুলটা এটাই ছিল যে আমরাও পাহাড়ের উপরে উঠতাম, পাহাড়ের উপর থেকে গুলি করতাম, ভালো ছিল। আমরা বুঝতে পারি নাই, আমরা নিচের থেকে গুলি শুরু করলাম। ওরা তো পাহাড়ের উপর থেকে গুলি করে, আমরা নিচের থেকে গুলি করি। এখন ওরা তো আমাদেরকে যখন গুলি শুরু করছি তখন আমাদেরকে দূরবীন দিয়ে দেখছে, আমরা কোথায় ঢুকছি, কোন দিক দিয়ে গেছি, সবই যাওয়ার সময় দেখছে ওরা। এখন এমনভাবে গুলি শুরু করলো ধান খেতে, মনে হয় যে এই যে আকাশ থেকে যেরকম পাথর পড়ে বৃষ্টির সাথে, শিলা পাথরের মতো গুলি পড়া শুরু করলো ধান খেতের ভিতরে। চপ চপ দাগ উঠে গেল মাটিতে। ক্ষেতের আইলে নিচে মাথা দিয়ে রাখছি, এই আইলে গুলি লেগে মাটি ছিটটা নাকে মুখে আইছে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে হেফাজত করছে। আমরা আবার জায়গা কিছুক্ষণ পর করে চেঞ্জ করি, এটাই নিয়ম, যুদ্ধের নিয়ম হইল। এখানে পজিশনে আছি, হ্যাঁ, এখান থেকে একটু ডাইনে বামে সরতে হবে, কেন তো টার্গেট করে হলাইছে যে এই জায়গায় আছে। তো আমরা একটু এদিক ওদিক সরি, আগে পিছিয়ে বা ডাইনে বামে এরকমভাবে সইরা পজিশন নিয়ে এভাবে গোলাগুলি চললো এদের সাথে। আমরা তো আগে অর্ডার দিয়ে গেলাম বেলা 1:30 পর্যন্ত। হঠাৎ করে মানে কোনো সাউন্ড নাই, কোনো গুলি নাই পাকিস্তানিদের। তখন আমরা একটু ভয় পেয়ে গেলাম যে আমরা তো পাহাড়ের নিচে, 2 সাইডটা পাহাড়, ওরা তো পাহাড়ের উপরে ছিল। এমন তো আবার করবে না যে হয়তো পাহাড়ের সাইড দিয়ে 2 সাইড দিয়া আমাদেরকে পিছন থেকে ঘিরে ফেলাবে, ঘিরে ফেলালে তো পানি, একটু ভয় লেগে গেল। আবার মাঝে মাঝে আমাদের এলাকায় একজন ছেলে ছিল ওই ইপিআর মানে বিডিআর, ও খুব সাহসী ছিল। ও কিছুক্ষণ পর ওইটা দাঁড়াইতো, আবার অনেক সময় বৈশাখ গুলি করতো, তা আমরা নিচে করতাম, ডাউন করতাম। হ্যাঁ, এই অবস্থা করতে হতে পারে আমাদের একজন ছেলে এই যে পাশা, এই যে গাদ্দি দেন যে মাংস, এই মাজার এখানে মাংস এতটুকু জায়গায় গুলি লাগিয়া এতটুকু মাংস ছিটে গেছে গা, কিন্তু কইতে পারবো না, তো যুদ্ধের তালেও খালি গুলি করতেছে। পরে যখন যুদ্ধটা থামলো, হঠাৎ করে যখন সাউন্ড নাই, তখন আমরাও চুপচাপ রইলাম যে কি হয়। এখন মনে করেন যে 5-7 মিনিট পরে আমরা একটা ফায়ার করলাম পরে ওরা কি করলো, আমরা একটা ফায়ার দিল, মনে করলো যে ওরা 1/2 কিলো ভিতরে ব্যাক করছে, পিছনে বাংলাদেশের ভিতরে চলে গেছে, ও ক্যাম্পের দিকে চলে গেছে। 1/2 কিলো অনুমান করলাম যে 1/2 কিলো দূরের থেকে গুলিটা করছে, এরকম একটা আওয়াজ। তা আমরা আস্তে আস্তে পিছনে ব্যাক করে এখন ওই যে ছেলেটা হতেছে ওইটা আনতে আর পাইছে। এখন কি করবো, কি করে গামছা দিয়া এই মাজার এখানে বাইন দেয়া পরে ধরে নিয়ে আমরা আস্তে আস্তে ধান খেত থেকে উঠলাম, উপরে উঠা মাছ করা শুরু করলাম, মানে পিছনে ব্যাক করতেছি আমরা, ওই 2টা একটা ফায়ার করে আর ব্যাক করতেছি। ওই যে সুবেদার সে ওখানে দাঁড়াই রয়েছে, হ্যাঁ, দাঁড়াই রয়েছে, এবার আমরা এখন গেলাম গুড, মানে সে আমরা তো ইংলিশ বুঝি না, সে ইংলিশ দিয়ে অনেক কিছু আমাদেরকে বললো, ধন্যবাদ জানাইলো। পরে গেলাম, আমাদের শুলে তো পেক কাদা, হ্যাঁ, আর ওইটা হলে আহত হয়েছে, তাড়াতাড়ি নিয়ে গেল ওই শরণার্থী ক্যাম্প ছিল, ওই শরণার্থী ক্যাম্পের এখানে আমাদেরকে নিয়ে গেল। ওখানে শরণার্থীকে ওখানে ডাক্তার থাকে, তো ডাক্তার এখানে আবার আমাদের লোকটা নিয়ে গেলো। ওটা পরিষ্কার ওরা তো মাংস ছুটে গেছিলো, পরিষ্কার করে সুন্দর করে ওখানে ব্যান্ডেজ করে বাঁধা দিল, বাস। তারপরে ওখানে আমাদেরকে খাবার হাতে, নাস্তা, অমুক সমুক, মানে এত আদর তো করতেছে বিএসএফরাও, ওই বাচ্চাগুলো যারা ওই যে শরণার্থী। তা আমরা কিচ্ছু খাইলাম না,
খালি একটু পানি খেলাম, খাই বললাম যে আমরা চলে যাই, আমাদের ক্যাম্পে চলে যাই। আস্তে 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 আমরা আমাদের ক্যাম্পে দিয়ে রওনা করলাম। এখন ওই বিএসএফ, বাকি যে ক্যাম্পে বিএসএফরা ছিল সেখানকার 8-10 জন আসছে, বিএসএফ আসছে, তার মানে আমাদেরকে কিছু না খায় আইতে দিবে না, এত জোর জবরদস্তি। পরে কী করবো, ঠিক আছে, তা আমাদেরকে ওইখানে কিছু নাস্তা পানি খাওয়াইলো পরে আমরা খাইয়া তারপর শান্ত হয়ে হাত-পা ধুয়ে রওনা করলাম আমাদের দিকে। কিন্তু হাইটে আসতে হবে, পাহাড়ের রাস্তা তো গাড়ি চলে না, এমনি পাহাড় প্রতি 1-1.5 মাইল প্রতি দূর দূর এই পাকিস্তানি সৈন্যরা আর রাজাকার ক্যাম্প করছে, কাজেই যে কোনো সময় যে কোনো দিক দিয়ে ভিতরে আক্রমণ করে, গুলি করে, কাজে বর্ডারের রাস্তাতে গাড়ি চলে না, চলে একটু ভিতরের রাস্তা দিয়ে। আমরা যে রাস্তাটা যাবো ওটা গাড়ি চলে না, পায়ে হাইটে রওনা করলাম, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম আমাদের ক্যাম্পে যাওয়ার পর দেখা গেল যে আমাদের 3টার মতো বেঁচে গেল। আমরা গেলাম পরে আমাদের ওই লোকগুলো তো বাজার টাজার দিয়ে গেছিল, চা পানি খেতে, কিছু বাজার কিনতে আসছে, আইসা দেখছে ঘর খালি, একজন লোক রেখে গেছি খালি ডিউটি সেন্টি, আর সবাই চলে এসেছিলাম। পরে আমরাও যখন গেলাম তখন একসাথে যাই আমরা নিজেরা আমাদের ব্যাপারগুলো আলোচনার মাধ্যমে ঠিক করে নিলাম, কীভাবে আমাদেরকে নিয়ে গেলো সুবেদার, কীভাবে ফাইটটা করলাম। খুব মারাত্মক ধরনের বিপদে পড়ে গেছিলাম, অর্থাৎ ওরা পাহাড়ের উপরে, আমরা নিচে, ওরা ইচ্ছা করলে কিন্তু আমাদের পিছন থেকে ঘিরে ফেলাইতে পারতো, চারের দিক দিয়ে ঘিরে ফেলাইতে পারতো আমাদের, কিন্তু তা করে নেই, ওদের ভিতরে ভয় ছিল। কেন মুক্তিযোদ্ধারা মোটামুটি ওরা ভয় করতো, খুব সাহসী যোদ্ধা ছিল ওরা, কিন্তু মুক্তিযোদ্ধার নাম শুনলে, জয় বাংলা শুনলে ওরা কাই করতো, ভয় পেত। যাক, এইভাবে ওই ফাইটটা করলাম করে আসলাম ক্যাম্পে এসে, ওই ঝর্ণার পানি আছে, গোসল করলাম, কাপড়গুলো ধুইলাম, ধুইয়া খাবার দাবার করে রেস্ট নিলাম। তো ওই দিনের এই যে একটা এই যুদ্ধের আলোচনাটা করলাম, যে তারা কীভাবে ভারতের ভিতরে ঢুকে গেছিল গুলি করতে করতে, কীভাবে তাকে ফিরাইতে হইল। মাত্র কয়েকজন আমরা বিপদে পড়ে গেছিলাম, কিন্তু আল্লাহ ওখানটা আমাদেরকে সহায় হিসেবে উদ্ধার করছে। সবসময় আল্লাহ আমাদেরকে হেফাজত করতো মুক্তিযোদ্ধাদের, কারণ আমরা তো ন্যায়ের জন্য যুদ্ধ করছিলাম। ওরা অন্যায় করতো, অন্যায়ের বিরুদ্ধে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছি, মা বোনের সম্মান রক্ষা করার জন্য, আমরা দেশ স্বাধীনের জন্য আমাদের যুদ্ধ ছিল, যার জন্য আল্লাহর পক্ষের থেকেও আমাদের প্রতি রহমত নাজিল করতো আল্লাহ সবসময়। নাহলে ওই দিন আমাদের বিপদ আরও হইতো, হীরা হলাইতে পারতো, জিন্দা ধরে দিতে পারতো সারেন্ডার করে, কিন্তু আল্লাহ ওই দিন হেফাজত করে আনছে। এই শুনলেন, এই হাইডাউডে থেকে ওই দিন ওই যুদ্ধটা বিএসএফরা নিয়ে করাইলো ওইখানে, এটা আলোচনাটা করলাম। আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই ইতি করলাম। আসসালামু আলাইকুম।